আমরা হয়তো অনেকেই মনে করি যে এই পৃথিবীতে যারা মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে শুধুমাত্র তারাই এই পৃথিবীতে ধনী হয়ে থাকতে পারে বা তারাই হয়তো অনেক কিছু অ্যাচিভ করতে পারে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মেছি আমরা হয়তো কোনো কিছুই করতে পারি না। না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। একটা সোনার চামচ নিয়ে জন্মানো ছেলেও জীবনে সাকসেস পায় না, কিন্তু আমরা অতি নিম্নবিত্ত ফ্যামিলিতে জন্মেও কিন্তু অনেক সাকসেস অর্জন করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। অভাবের সংসারে থেকেও আপনি কিন্তু ধনী হতে পারবেন। আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি আজকে যে রুলসগুলো বলবো, এই রুলসগুলো আপনারা একটু যদি ফলো করেন, একটু যদি নিজেদের জীবনে কাজে লাগান, আমি বলছি আপনারা একদিন কিন্তু ধনী হতে পারবেনই। ওই বললাম না প্রথমে ইন্ট্রোতে, যে ছেলেটা সোনার চামচ নিয়ে মুখে জন্মেছিল সে দেখবেন একদিন কিন্তু কোনো কিছু অ্যাচিভ করতে পারছে না। কিন্তু যে অভাবের সংসারে, একটা টানাটানির সংসারে থেকে জন্মেছে, যে ব্যক্তিটা একটা যদি কোনো খাবার, ভালো দামি খাবার খাওয়ার তার শখ হয়, সেটাও যদি বাড়িতে আবদার করে সেটাও দুবার তাকে ভাবতে হয়, বা সেই খাবারটাও চাইলেই কিন্তু সে সঙ্গে সঙ্গে পায় না। সেই ব্যক্তিটাই দেখবেন একদিন একটা ভালো জায়গাতে পৌঁছাচ্ছে, একটা ভালো কিছু অ্যাচিভ করতে পারছে। কিন্তু ওই যে ধনী পরিবারে জন্মেছিল মুখে সোনার চামচ নিয়ে, সে কিন্তু একদম নিচেতেই পড়ে আছে। যে অবস্থায় জন্মেছিল সেই অবস্থাতেই পড়ে আছে। সে কিন্তু নিজের থেকে কোনো কিছুই উন্নতি করতে পারে না। ওই যতটুকু তার বাবার ছিল ততটুকুতেই সে সীমাবদ্ধ। কিন্তু কেন এই জিনিসগুলো কি কারণে হচ্ছে? কারণটা কি? কারণটা দেখুন, যে ব্যক্তিটা নিম্নবিত্ত পরিবারে থেকে আজকে এত কিছু অর্জন করলো, একটা ভালো জায়গাতে সে পৌঁছালো, সে সফলতা অর্জন করলো, তার মধ্যে এক্সট্রা কোনো কোয়ালিটি তো আছে, এটা তো মানতেই হবে। আর এই ধনী হওয়াটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা পুরোপুরি পরিশ্রম আর নিজের বুদ্ধি খাটানো। ব্যাস এইটুকুতেই কিন্তু আপনি ধনী হতে পারবেন। কোনো ম্যাজিকের দ্বারাই আপনি 3 মাসে ধনী হয়ে যাবেন, আপনি 6 মাসে ধনী হয়ে যাবেন, না, এটা কখনোই সম্ভব নয়। আপনাকে সময় দিতে হবে। আসলে কি বলুন তো, এই ধনী হওয়াটা কিন্তু খুব সহজ কাজ নয়। টাকা রোজগার করলেও কিন্তু ধনী হওয়া যায় না যদি না আপনি বুদ্ধি করে চলেন। প্রথমে একটা পয়েন্ট আপনাদেরকে বলি, মিনিমাম আপনাকে কিন্তু 3 বছর সময় নিতে হবে। আপনি নিজের কাছে একটা প্রতিশ্রুতি করুন যে আপনি 3 বছরের মধ্যে এই জায়গা থেকে এই জায়গাতে পৌঁছাবেন। আপনার লক্ষ্যটা থাকবে কিন্তু উঁচুতে, আর আপনি লক্ষ্য স্থির রাখবেন, স্থির লক্ষ্যে থাকবেন। আপনি যে কোনোই কাজ করুন না কেন, সেই কাজটা কিন্তু যে কোনো ব্যবসার কথা বলছি আর কি। আপনি যে ব্যবসাটা করলেন, অনেক মানুষ থাকে দেখবেন আজকে একটা ব্যবসা করলো, 6 মাস পরে না দেখবেন সেই ব্যবসাটা তুলে দিয়ে আবার একটা অন্য ব্যবসা করছে। এ থেকে কিন্তু উন্নতি করা যায় না, কারণ আপনার লক্ষ্য এবং ধৈর্য এই দুটোকেই কিন্তু একদম স্থির রাখতে হবে। একটা ব্যবসাতে মিনিমাম আপনি 3 বছর সেইটাতে লেগে থাকুন। আপনার লাভ হোক, লস হোক, যা কিছুই হোক না কেন, আপনাকে দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হবে। লস হোক বলতে লস কিন্তু হবে না। আপনি যদি ঠিক মতো প্ল্যান মাফিক ব্যবসা করেন, আপনার কোনোদিন লস হবে না। আপনি হয়তো প্রথম মাস যখন ব্যবসাটা স্টার্ট করলেন বিশাল কিছু সেখান থেকে লাভজনক কিছু পাবেন না, কিন্তু আপনার যেই টাকাটা খরচ হয়েছে ব্যবসা করতে, সেই টাকাটা কিন্তু আপনাকে একটা ব্যালেন্সে রাখতে হবে। এটা সম্পূর্ণই বুদ্ধি খাটানোর ব্যাপার। তারপরে দেখবেন দ্বিতীয় মাসে হয়তো আপনার 1000 টাকা লাভ হবে, তৃতীয় মাসে আপনার 5000 টাকা লাভ হবে। এইভাবে যখন আপনি 3টে বছর টিকে থাকবেন না, তখন দেখবেন অটোমেটিক কিন্তু সেখান থেকে আপনি একটা ভালো কিছু অ্যাচিভ করতে পারছেন। আর অবশ্যই কিন্তু আপনাকে এমন একটা ফিল্ড চয়েস করতে হবে যেটা আপনার ভালো লাগার বিষয়, যেটা আপনার ভালো লাগে, যেটাতে আপনার চেষ্টা আছে, আপনার যেটার সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, আপনি কিন্তু সেরকম একটা ফিল্ড চয়েস করবেন। আর আপনাকে একটা মাইন্ডসেট করতে হবে, আপনি যে কাজটা চুজ করেছেন সেটাই কিন্তু আপনার একদম ধ্যান জ্ঞান হয়ে থাকবে এই 3টে বছর। দেখবেন এখান থেকে কিন্তু আপনার উন্নতি হতেই হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, আপনাকে কিন্তু 30 দিনের একটা খরচ খরচার তালিকা তৈরি করতে হবে। এটাও কিন্তু একটা মাইন্ডসেটেরই ব্যাপার। আপনার কিন্তু একটা মাইন্ডসেট করতে হবে যে 30 দিনের আপনার খরচ খরচার
তালিকা। আপনাকে একটা ডায়েরির মধ্যে নোট করতে হবে আপনি প্রত্যেক মাসে কত টাকা খরচা করছেন, কি করছেন, এটা কিন্তু ডায়েরিতে নোট করে রাখতে হবে। আপনি যদি একটা 2 টাকার পেন কেনেন, সেটাও কিন্তু আপনাকে ডায়েরিতে নোট করতে হবে। আপনি যদি ভাবেন থাক আজকে আমি ভীষণ টায়ার্ড, আজকে আর পারছি না, আজকে হবে না, পরের দিনে করব, দেখবেন এরকম যখন পরের দিন করতে থাকবেন না, তখন দেখবেন আপনি আপনার খরচের অনেক কিছু মিস করে গেছেন। কারণ কি বলুন তো, আপনি তো ধনী হয়ে গেলেন, কিন্তু ধনী হয়ে যাওয়ার পরের যে স্টেপটা, আপনার ওই ধনীত্বটাকে, আপনি যে বড়লোক হলেন, তো ওই ধনী হলেন, ওই বিষয়টাকে টিকিয়ে রাখাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বড়লোক হয়তো অনেকেই হটচটকা হয়ে যায়, কিন্তু সেটাকে ধরে রাখা, ওই জিনিসটাকে টিকিয়ে রাখা কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন আপনি যখন ধনী হয়ে গেছেন না, তখন আপনার বিলাসিতাটাও অনেকটা বেড়ে গেছে। আজকে আপনি যেরকম বিলাসবহুলভাবে জীবনযাপন করছেন, আপনি যখন ধনী হয়ে যাবেন, আপনার বিলাসিতাটা তখন এতটাই বেড়ে যাবে যে ওই টাকাটা টিকিয়ে রাখা আপনার পক্ষে খুবই কষ্টকর বিষয় হয়ে যাবে। আপনি ধনী হতে আপনার যতটা না কষ্ট হয়েছে, তার থেকে ওই টাকাটা ধরে রাখতে আপনার আরও অনেক বেশি কষ্ট করতে হবে। কারণ বেশিরভাগ মানুষকেই দেখা যায় যখনই তারা ধনী হয়ে যায় না, তখনই তাদের বিলাসিতাটা মানে অপচয়ে পরিণত হয়। বিলাসিতা তো মানুষ করবেই, যখন তার টাকা পয়সা হয়েছে সে তো চাইবেই একটা বিলাসবহুল লাইফস্টাইল কাটাতে, কিন্তু সেটা অপচয়ে গিয়ে না দাঁড়িয়ে যায়, বা সেটার কোনো হিসাব থাকবে না, বেহিসাবি খরচ না হয়ে যায়। তো সেই জন্যই বলবো সবসময় আপনারা নোটপ্যাড ইউজ করবেন, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা লিখে রাখবেন। কি বলুন তো, তারপরে আপনি যখন নেক্সট মাসে কোনো কিছু খরচ করবেন না, তখন আপনার মনে হবে যে আগের মাসে তো আমার এত টাকা খরচ হয়েছিল, এই মাসে কেন এই বেশি টাকাটা খরচ হলো। তখন আপনি না সেই হিসাবটা খুঁজবেন যে কী কারণে আপনার এতটা বেশি খরচ হয়ে গেল। অতএব তখনই কিন্তু আপনার মাথাতে ক্লিক করে যাবে যে পরের মাসে আমাকে একটু বুঝে চলতে হবে। আর আপনি যদি ওই রকম বেহিসাবি খরচ করেন, তাহলে দেখবেন আপনি খরচ করতে করতে না একদিন পুরো নিঃস্ব হয়ে যাবেন। আপনি যে এত কষ্ট করে ধনী হলেন, এই ধনী হয়ে টিকে থাকাটা কিন্তু আপনার জীবনে আর হলো না। তাই বলবো আপনি সমস্ত জিনিস যদি সমস্ত খরচ খরচা যদি নোট করে রাখেন, তাহলে কিন্তু আপনি আপনার অপচয়টা আর অধিক বিলাসবহুলতাটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এরপর হচ্ছে থার্ড পয়েন্ট, এরপরে আপনাদেরকে একটা 10% প্ল্যান করতে হবে। 10% প্ল্যান বলতে কি, আপনাদেরকে আগে সঞ্চয়ের কথা ভাবতে হবে, তারপরে কিন্তু খরচের কথা। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ একই ভুল করি, আগে আমরা খরচের কথা ভাবি, আগে আমরা খরচ করে ফেলি, তারপর কিন্তু আমরা সঞ্চয়ের কথা ভাবি। আমাদের হাতে টাকা আসার পরেই আমরা ভাবতে থাকি কিভাবে এই টাকাটা খরচা করব। আপনার যেই টাকাটা ইনকাম হবে তা থেকে আপনি 10% টাকা কিন্তু আলাদা করে রাখবেন। ওই 10% থেকে আপনি 5% রাখবেন অসুখ বিসুখের জন্য, আর 5% রাখবেন জমানোর জন্য। আর এই 2025-এ এসে দাঁড়িয়ে প্রত্যেকের বাড়িতেই কিন্তু রোগটা কোথায় যেন এসে লুকিয়ে আছে। তাই আমরা কোনো অসুস্থতায় পড়লে আমাদেরকে অন্যের কাছে যাতে হাত না পাততে হয়, কারোর থেকে হেল্প যাতে না নিতে হয়, এই বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেই জন্য আপনি 5% রেখে দেবেন চিকিৎসার খরচের জন্য, আর বাকি 5% রাখবেন নিজেদের ভবিষ্যতের জন্য। চলুন আমার আগের ভিডিওর একটা কমেন্ট আমি পড়ে নিই। আমার কমেন্টটা বেশ ভালো লেগেছে, খুব সুন্দর কিন্তু একটা কোশ্চেন করেছে একজন। মাটির ঘ্রাণ আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছে, আপু ইনকাম থাকলে তো টাকা জমানো যায়, আর যাদের ইনকামই নেই তারা কিভাবে টাকা জমাবে। সত্যি এটা ভীষণ ভালো একটা কোশ্চেন। আমি চাই এই টাকা জমানো সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা কিন্তু আমাকে ভিডিওর কমেন্টে করতে পারেন। কি বলুন তো, তাহলে আমারও অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, আর আপনাদের কোশ্চেনগুলো আমি ক্লিয়ার করে দিতে পারবো। দেখুন আজকালকার দিনে ইনকাম নেই এই কথাটা কিন্তু বলা যায় না। যারা একদমই নিম্নবিত্ত, ধরুন কোনো লেবার কাস্টের কাজ করে, তারাও কিন্তু প্রতিদিন 300 টাকা রোজগার করে, তাও আবার হাফ বেলা কাজ করে। যদি পুরো দিন কাজ করে তাহলে কিন্তু ইনকামটা আরও বেশি। তো আমি 300 টাকাই ধরলাম। 300 টাকা যদি প্রতিদিন ইনকাম হয়, তো সে তো মাসে 9000 টাকা ইনকাম করবেই। এই 9000 টাকা থেকে কি 10% টাকা রাখা যাবে না? এটা কি সম্ভব নয়? তো চলুন আপনাদের সাথে একটা ছোট্ট উদাহরণ শেয়ার করি।
ধরুন আজকে আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন আছেন, তো আপনারা যখন দুজন আছেন তখন কিন্তু আপনাদের খরচ খরচাটা একরকম। তো কাল যখন আপনাদের মাঝে আর একজন আসলো, আপনাদের যখন একটা বেবি হলো, তখন তো তিনজন, তার জন্য কিন্তু আপনার খরচ খরচাটা এক্সট্রা শুরু হলো। আপনাদের দুজনের যা খরচ ছিল তা থেকে কিন্তু যখন তিনজন হলেন খরচটা অনেকটা বেড়ে গেল। আবার সে যখন একদমই ছোট তখন তার পিছনে এক রকমের খরচ, আস্তে আস্তে সে যখন বড় হয়, তার পড়াশোনা শুরু হয়, তখন কিন্তু তার পিছনে আমাদের আরও খরচ খরচা বেড়ে যায়। তখন কি আমাদের মনের মধ্যে কখনো আসে যে এর পেছনে এক্সট্রা কত টাকা খরচ হয়ে যাচ্ছে? এটা কিন্তু কখনোই আসে না। তুমি তাকে ভালোবেসে তার পিছনে খরচ করছো, আর এই খরচটা করতে করতে তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই ওই 10% টাকাটাকেও যে জমাবে সেটাও তোমার অভ্যাসে পরিণত করো। কোনোদিন তোমার মনে এই কোশ্চেনটা আসবে না আমি কি করে চালাবো, কি করে জমাবো, আমার পক্ষে সম্ভব নয়, এই প্রশ্নগুলো আর তোমার মধ্যে আসবে না। তখন দেখবে তুমি 10%-এর থেকে আরও বেশি জমাতে পারছো, আর এই টাকাটা দিনের পর দিন বাড়তে থাকছে। তার মানেই তো তোমার সঞ্চয় হচ্ছে, এ থেকেই তো তুমি ধনী হতে পারছো। আসল ব্যাপার হলো ভালোবাসা আর অভ্যাস। আজ তাহলে আসি।